আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রিনিউয়েবল এনার্জির আপনাদের লেকচার 3। তো বেসিক্যালি হচ্ছে লেকচার 2, কারণ ফার্স্ট ক্লাসটা আমাদের এভাবে হয় না, রাইট? তো লাস্টের দিন আমি হচ্ছে রিনিউয়েবল এনার্জির যে রিসোর্সগুলো আছে রিসোর্স সম্পর্কে ডিসকাস করেছিলাম, যেমন হচ্ছে আমাদের উইন্ড, দেন হাইড্রো, তারপরে হলো আর কি আছে সোলার, রাইট? স্টিম, হ্যাঁ। তো ডিফারেন্ট টাইপের ক্রাইটেরিয়া সম্পর্কে মোরলেস ডিসকাস করা হয়েছিল, বাট ইন জেনারেল যেগুলো ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা ইন ডিটেলসে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যাই নাই। তো আপনাদের হলো প্রেজেন্টেশন সম্পর্কেও বলা হয়েছে যে এই কোর্সে কীভাবে মানে প্রজেক্টটা কীভাবে রেডি করবেন, কোন ধরনের প্রজেক্টের দিকে আপনারা ফোকাস করবেন, সব কিছুই মোটামুটি আলোচনা করা আমাদের শেষ। তো আজকে প্রথমে যে জিনিসটাতে আমরা শুরু করব, অ্যাট ফার্স্ট হলো সোলার প্যানেলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো সেমিকন্ডাক্টর ডিভাইস সম্পর্কে কি সবার আইডিয়া আছে? বলেন তো, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটর এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? কন্ডাক্টর আর ইনসুলেটর। সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটর। কন্ডাক্টরে হলো ফুল পরিবাহী, এটা কিন্তু ইলেকট্রিসিটি ফ্রি যেতে পারে। সেমিকন্ডাক্টরে অল্প যায়, আর ইয়া কি বলে হচ্ছে ইনসুলেটরে যায় না, টোটালি বাদ। রেজিস্ট্যান্স এটাই সবথেকে বেশি। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে আপনাদের যেহেতু বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে, একদম ডিরেক্ট হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর এগুলো নিয়ে একটু ডিসকাস করি। ওকে, in general আমরা কি বলতে পারি, semiconductors are the materials which have a conductivity between conductors, generating metals, and non-conductors or insulators such as ceramics. তো physics of semiconductor যেটা ওইটাও এখানে দেওয়া আছে, যদিও বা আজকে আপনাদেরকে পাওয়ার পয়েন্টটা আমি বোর্ডে দেখাতে পারছি না টিভি না থাকার কারণে। তো একটু সবাই কষ্ট করে দেখেন, আর টিউটোরিয়ালগুলো আপলোড করা থাকবে, ঠিক আছে? আমরা যদি the physics of a semiconductor সম্পর্কে জানতে চাই, there are some materials which have neither good conductivity nor bad conductivity of electricity. They have a moderate range of electrical conductivity. এখন চিন্তা করেন, যাদের হচ্ছে মডারেট রেঞ্জে কন্ডাক্টিভিটি আছে তাদেরটাকে আমরা ইনক্রিজ করতে পারবো না, চাইলে ইনক্রিজ করা যায়। এখন এই ধরনের ইনক্রিজ করার জন্য আবার কিছু ডিফারেন্ট মেকানিজম ফলো করতে হয়, ঠিক আছে? তাহলে এই যে সেমিকন্ডাক্টরগুলো বেসিক্যালি কোন গ্রুপের কেউ বলতে পারেন? সেমিকন্ডাক্টরগুলো কোন গ্রুপে, মানে কি বলতে যাচ্ছেন যে পিরিয়ডিক টেবিলের যে গ্রুপগুলো থাকে না, কলাম ওয়াইজ যেগুলো, কোন গ্রুপের? পর্যায় সারণী। হ্যাঁ, পর্যায় সারণী। পর্যায় সারণীর আসলে ওইভাবে খেয়াল নেই, তবে এটুকু জানি যে লাস্টে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে, ও যে শেয়ার করে ওকে মানে বন্ধন তৈরি করে গ্রুপ 4 এ মেইনলি হচ্ছে গ্রুপ 4 এ। তাহলে এখন আমরা ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? তো এখন যখন আমরা মনে করেন একটা অপদ্রব্য বাইরের থেকে কোনো কিছু এটার সাথে মিক্সড করা হয়, করার ফলে এর যে কন্ডাক্টিভিটিটা আছে, কন্ডাক্টিভিটিটা হলো বেড়ে যায়, ঠিক আছে? আমরা কি বললাম যে গ্রুপ 4 এ যারা আছে, গ্রুপ 4 এ কারা আছে কেউ বলতে পারেন? কার্বন আছে, জার্মানিয়াম, সিলিকন। আচ্ছা, আমাদের পিরিয়ডিক টেবিলটা থেকে কি বলে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এগুলো সবই হচ্ছে গ্রুপ 4 এর। আর গ্রুপ 4 এর বৈশিষ্ট্যটা কি, এদের লাস্ট শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হবে হলো 4। তাহলে এখন এই 4 এর সাথে আমরা গ্রুপ 3 আর গ্রুপ 5 দুইটাকেই মিক্সড করে হলো একটা অষ্টক পূরণ করতে পারি। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, যখন আপনি 4 এর সাথে অর্থাৎ গ্রুপ 4 এর সাথে গ্রুপ 5 মিক্সড করছেন, তখন কি একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে না? আবার আমরা যদি হলো গ্রুপ 4 এর সাথে গ্রুপ 3 কে অ্যাড করি, তাহলে কি হবে, একটা হোল ক্রিয়েট হবে। ভেরি গুড। তো এই কনসেপ্টগুলো সবই আজকে আপনাদের দরকার পড়বে। দেখেন, আমি যে কিছু অ্যানিমেশন দেখাবো, যেটা বলছিলাম কন্ডাকশনের ক্ষেত্রে এন টাইপে আমরা যদি সিলিকনের সাথে এখন কোনটা মিক্সড করব, গ্রুপ 5 এর যদি কোনো একটা কিছু মিক্সড করা হয়, লেটস সে আর্সেনিক, যখনই আমরা আর্সেনিকটা মিশাইলাম, এটার হচ্ছে আপনার লাস্ট শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 5। সো গ্রুপ 4 এর সাথে 5 অ্যাড করা হলে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। আর এই ইলেকট্রনটার মুভমেন্টের কারণে মূলত হচ্ছে আমাদের এটার যে কন্ডাক্টিভিটিটা আছে ওইটা আস্তে আস্তে বাড়তে থাকে।
যখন আপনি গ্রুপ 4 এর সাথে 5 মিলাচ্ছেন তখন একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, আর গ্রুপ 4 এর সাথে যদি আপনি 3 মিক্সড করেন তাহলে হচ্ছে একটা হোল ক্রিয়েট হবে। এই অ্যানিমেশনটা খেয়াল করে দেখেন, গ্রুপ 4 এর সাথে অর্থাৎ সিলিকনের সাথে আমরা যদি অ্যালুমিনিয়াম মিক্সড করি তাহলে একটা ভ্যাকেন্সি হোল ক্রিয়েট হয়, আর এই হোলটাকে যখন ফিল আপ করার জন্য নিয়ারেস্ট যে ইলেকট্রনটা আছে ওইটা চলে আসবে, তাই না? তো যে চলে আসলো সেখানে আবার তৈরি হবে হচ্ছে আরেকটা ভ্যাকেন্সি বা হোল, ওইটাকে ফিল আপ করতে আবার নিয়ারেস্ট যেটা আছে ওইটা চলে আসবে। এরকম ভাবে মূলত কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ হয়। আচ্ছা, সবার কি পি টাইপ এন টাইপ সম্পর্কে আইডিয়া আছে? ফরওয়ার্ড রিভার্স। ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বলেন তো আমাদের যে মাঝের এখানের যে ডিসটেন্সটা এটা বাড়বে না কমবে? ডিপ্লেশন লেয়ার, যেটা ডিপ্লেশন লেয়ারটা বাড়ে না কমে? কেন কমে? কারণ বাধাপূর্ণ নেগেটিভ পজিটিভ চার্জিং হয়, তার কারণে ওইখানে আকর্ষণের কারণে ওই লেয়ারটা ছোট হয়ে যায়, মানে আকর্ষিত থাকে পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, সবাই এটা একটু খেয়াল করে দেখেন, যখন ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে আমরা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ এভাবে কানেক্ট করি, তাই না? তো যার ফলে হচ্ছে ওই পজিটিভ নেগেটিভগুলো পরস্পরের দিকে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, যার জন্য আমাদের ডিপ্লেশন লেয়ার যেটা এটা কমে যায়। আর রিভার্সে যখন আপনি অপোজিট দিচ্ছেন তখন একটা রিপালশন কাজ করে, যার কারণে দুটো দূরে সরে যায় বা আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে ওইটা হচ্ছে বেড়ে যায়। তো এই কনসেপ্টগুলো যেহেতু আপনাদের মোটামুটি জানা আছে, আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এগুলো লাগবে, যে কীভাবে আসলে সোলার প্যানেলটা কাজ করে। আমরা তো সবাই এই যে সোলার প্যানেল নিয়ে এত কথাবার্তা বলি, তো সোলার প্যানেলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা বোঝানোর জন্যই মূলত এত ছোট ছোট কনসেপ্ট নিয়ে এখন ডিসকাস করলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? Of solar power, 173,000 terawatts. That's 10,000 times more power than the planet's population uses. So is it possible that one day the world could be completely reliant on solar energy? To answer that question, we first need to examine how solar panels convert solar energy to electrical energy. Solar panels are made up of smaller units called solar cells. The most common solar cells are made from silicon, a semiconductor that is the second most abundant element on Earth. In a solar cell, crystalline silicon is sandwiched between conductive layers. Each silicon atom is connected to its neighbors by 4 strong bonds, which keep the electrons in place so no current can flow. Here's the key. A silicon solar cell uses 2 different layers of silicon. An N-type silicon has extra electrons, and P-type silicon has extra spaces for electrons, called holes. Where the 2 types of silicon meet, electrons can wander across the P-N junction, leaving a positive charge on one side and creating negative charge on the other. You can think of light as the flow of tiny particles, called photons, shooting out from the sun. When one of these photons strikes the silicon cell with enough energy, it can knock an electron from its bond, leaving a hole. The negatively charged electron and location of the positively charged hole are now free to move around. But because of the electric field at the P-N junction, they'll only go one way. The electron is drawn to the N side, while the hole is drawn to the P side. The mobile electrons are collected by thin metal fingers at the top of the cell. From there, they flow through an external circuit, doing electrical work like powering a light bulb, before returning through the conductive aluminum sheet on the back. Each silicon cell only puts out half a volt, but you can string them together in modules to get more power. 12 photovoltaic cells are enough to charge a cell phone, while it takes many modules to power an entire house. Electrons are the only moving parts in a solar cell, and they all go back where they came from. There's nothing to get worn out or used up, so solar cells can last for decades. So what's stopping us from being completely reliant on solar power? There are political factors at play, not to mention businesses that lobby to maintain the status quo. But for now, let's focus on the physical and logistical challenges. And the most obvious of those is that solar energy is unevenly
সবসময় এটা পারফেক্টলি কাজ করতে পারে না ওয়েদার ফোরকাস্টের কারণে, ওগুলো এখন লাস্টের দিকে আছে। তো আমি এই টিউটোরিয়ালটা আপনাদের হলো সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে? আর আমরা লাস্টের দিন যে স্লাইডটা মূলত শুরু করেছিলাম ওইখানে প্রথম থেকে কিছু টপিক ডিসকাস করা হয়েছিল, রাইট? যে কী ধরনের আমাদের রিনিউয়েবল এনার্জির রিসোর্সগুলো আছে, এই রিসোর্স সম্পর্কে ডিসকাস করছিলাম, আর ওইগুলোর একটু জেনারেলাইজ আইডিয়াও দেওয়া হয়েছিল। এখন সোলার প্যানেলের যে কীভাবে কাজ করে এটা কয়জন বুঝতে পারছেন পারফেক্টলি? সোলার প্যানেলটা ম্যাম এটা হলো জাস্ট সিলিকন, যেটা এটা হলো ওই গ্লাসের নিচে, প্যানেলটা কিন্তু গ্লাসের নিচে থাকে এবং সূর্যের আলোর যে ফোটন এটা ডিরেক্ট তার উপরে পড়ে, এটা একটা রিঅ্যাকশন ইলেকট্রন মুক্ত ইলেকট্রন কি হবে রিলিজ হয়, সেই ইলেকট্রন থেকে ডিরেক্ট চলে আসে এই ডিসি ভোল্টেজটা। আচ্ছা, কিছুটা আইডিয়া ক্লিয়ার আছে। এখন একটু খেয়াল করেন এখানের যে পয়েন্টগুলো, এটা আমি জাস্ট একবার একটু রিড আউট করে যাই, যেটা না বুঝতে পারবেন জিজ্ঞেস করেন। সবাই কি দেখতে পাচ্ছেন পেছন থেকে লেখাগুলো? Solar electric power generation system is useful for producing moderate amount of power. The system works as long as there is good intensity of natural sunlight. Then number 3, replaces fossil fuel and greenhouse gas and carbon dioxide emission. Lastly, it is cost effective due to renewable resource and green energy. এখানে আমরা ইন জেনারেল সোলার পাওয়ার সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি, যে আমাদের সোলার পাওয়ারটা কিন্তু ইউজ করে গ্রিড থেকে আপনি যে পরিমাণ পাওয়ার পাবেন এখান থেকে কিন্তু এত পাওয়ার পাওয়া যায় না, রাইট? তার জন্য আমরা কি বলি, একটা মডারেট অ্যামাউন্টের পাওয়ার এখান থেকে আমরা পেয়ে থাকি। তাহলে এই সিস্টেমটা কখন কাজ করবে? যতক্ষণ পর্যন্ত গুড ইন্টেন্সিটি অফ ন্যাচারাল সানলাইট আছে, অর্থাৎ যতক্ষণ আপনার সূর্যের আলোটা আছে, প্যানেলটাকে ঠিক সূর্যের আলো বরাবর যদি আপনি সেট আপ করতে পারেন তাহলে শুধুমাত্র এখান থেকে পাওয়ারটা প্রডিউস হবে। এরপরে নাম্বার 3তে বলা আছে যত ফসিল ফুয়েল আছে প্লাস গ্রিন হাউস গ্যাস যারা ইমিশন করে, এরসে কার্বন ডাইঅক্সাইড টাইপের ইমিশন, এগুলো সবই হচ্ছে অনেক কমে গেছে সোলার পাওয়ারটা ইউজ করার জন্য। কিন্তু তারপরও আমরা কিন্তু এখনো সব জায়গায় ওইভাবে ব্যবহার করতে পারি না, তাই না? তার বিভিন্ন কারণ আছে। তার কারণ হচ্ছে আপনাদের ওয়েদারের একটা ব্যাপার আছে, প্লাস হলো এটা থেকে আমরা যে পরিমাণ পাওয়ার পাচ্ছি ওইটা দিয়ে সব কিছু আসলে করা সম্ভব না, তো এর কিছু লিমিটেশনও আছে। আর লাস্ট পয়েন্টে বলা আছে যে এটা কস্ট ইফেক্টিভ। কেন কস্ট ইফেক্টিভ? তার কারণটা হচ্ছে এটা একটা রিনিউয়েবল রিসোর্স বা রিনিউয়েবল সোর্স হিসাবে ইউজ করা যায়। একটু আগে একজন সোলার পাওয়ারটা কিভাবে কাজ করে একটু এক্সপ্লেইন করছিলেন, রাইট? যে যখনই সূর্যের আলোটা এসে পড়ে তখন ইলেকট্রনটা ওইখান থেকে নক আউট হয়ে যায়, তারপরে হলো এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তো ওই টাইপের এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে যে when sunlight strikes on the photovoltaic solar cell, solar electricity is produced. That is why it is also referred as photovoltaic solar or PV solar. সবাই এই অ্যানিমেশনটার দিকে একটু খেয়াল করেন। যখনই সূর্যালোকটা আমাদের এই প্যানেলের উপরে এসে পড়ছে তখন কি হয়, এখান থেকে যে ইয়াটা আছে অর্থাৎ ইলেকট্রনটা আমাদের নক আউট হয়ে যাচ্ছে, রাইট? তো এইভাবেই কিন্তু এক্স্যাক্টলি রিলিজ হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের টোটাল যেই প্রসেসটা এটা কাজ করে। এই জায়গাটাতে ইন জেনারেল এন টাইপ সিলিকন, পি টাইপ সিলিকন সম্পর্কে দেওয়া আছে, প্লাস হলো আমাদের যে একটু আগে অ্যানিমেশনগুলো দেখাচ্ছিলাম যে আপনি এন টাইপের ক্ষেত্রে একটা এক্সট্রা ইলেকট্রন পাবেন, পি টাইপের ক্ষেত্রে একটা হোল ক্রিয়েট হয়, আর কন্ডাক্টিভিটিগুলো কিন্তু বেসিক্যালি বাড়েই হচ্ছে আপনার এডিশনাল যে ইলেকট্রনটা আছে প্লাস হলো যে একটা হোল ক্রিয়েট হয় এগুলোর জন্য। তো এটাই আপনাদেরকে এখানে একটু দেখানো আছে যে ইটস আ সেমিকন্ডাক্টর ডিভাইস হুইচ কনভার্টস সানলাইট ইনটু ডিসি পাওয়ার ইউজিং দ্য ফটোইলেকট্রিক এফেক্ট। তো পরীক্ষার সময় আপনাদেরকে যদি এখান থেকে থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন করা হয় ট্রাই করবেন একটু এইভাবে জিনিসগুলোকে দেখায় দেওয়া, যে ফোটনের যে এমিশন আছে বা ইলেকট্রনের যে ফ্লোগুলো, প্লাস হচ্ছে আমরা যে সকল সেমিকন্ডাক্টরগুলো সম্পর্কে কথাবার্তা বললাম, তারপর এই লেয়ারগুলোর মধ্যে যে পি টাইপ সিলিকন, এন টাইপ সিলিকনের জাংশনটা আছে, এই জিনিসগুলো একটু অবশ্যই পরীক্ষায় মেনশন করে দিতে হবে। নেক্সট এখানে সোলার পাওয়ারের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা বা অপারেশন প্রিন্সিপাল অফ আ সোলার প্যানেলটাকে বেসিক্যালি ডিসকাস করা, যে ফোটনস ইন দ্য সানলাইট হিট দ্য সোলার সেল অ্যান্ড আর অ্যাবসর্ব বাই দ্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। Negatively charged electrons are knocked off from their atoms and start flowing in the same direction to produce electric current. এটা কি আর এক্সপ্লেন করা লাগবে না? বুঝতে পারছেন সবাই? ঠিক আছে।
গেছে? ওকে, আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখানো আছে। এই গ্রাফটা হলো বেসিক্যালি আমাদের বিভিন্ন যে ডিভিশন বলতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, এই ডিভিশনে কখন হলো সোলার পাওয়ারটা পিক পজিশনে থাকে আর কোন টাইমে হচ্ছে এটা মানে কমে আসে, এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করা আছে বা মেনশন করা আছে। তো এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এপ্রিলে সোলার ইরেডিয়েন্স যেটা এটা তার রিচেস দ্য হাইয়েস্ট পিক অ্যান্ড প্যারিয়াস ডিউরিং জানুয়ারির দিকে অর্থাৎ শীতকালে আমাদের কিন্তু সোলার পাওয়ার থেকে এরকমভাবে আউটপুট পাওয়া যায় না। ওকে, তো কোন মাসে ভালো আউটপুট পাওয়া যায়? এপ্রিলে। Then Bangladesh installed renewable energy capacity is 650.53 megawatt, solar making up 416 megawatt, with hydropower produces 230. এইগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জেনে রাখার জন্য দেওয়া আছে যে আমাদের বাংলাদেশের যে রিনিউয়েবল এনার্জি থেকে ক্যাপাসিটি কতটুকু, সোলার থেকে কতটুকু পাওয়া যাচ্ছে, আর হাইড্রো পাওয়ার থেকে আমরা যে বাকি 230 মেগাওয়াট মতো পাচ্ছি এটা। তো উইন্ড পাওয়ার কিন্তু এখনো বাংলাদেশে নাই, বসানোর এরকমভাবে সুযোগও খুব একটা নাই, কারণ আমাদের উইন্ডের যে ক্যাপাসিটি লাগবে ওরকমভাবে ক্যাপাসিটি পাওয়া যাবে না, কম আছে, মানে ওইভাবে আসলে কাজটা হয় না ওটা দিয়ে। হাইড্রো পাওয়ারটা হলো কাপ্তায় যেটা আছে ওইখানে তো ওয়াটার হেডটা ভালো থাকার কারণে তো মোটামুটি প্রোডাকশনটা হয়। আর আমাদের বাংলাদেশ যেহেতু একটা রিভারাইন কান্ট্রি, সো এইখানে কিন্তু হাইড্রো পাওয়ার আরও প্রডিউস করা সম্ভব, কিন্তু ওইটা কি হবে একটু পিকো হাইড্রো টাইপের, মানে মিনি যেগুলো আছে সেগুলো, কারণ ওয়াটার হেড যদি আপনার সাফিসিয়েন্ট না হয় তাহলে হচ্ছে প্রোডাকশনটা ওইভাবে পাওয়া যায় না আর কি। আচ্ছা, এটার ক্ষেত্রে অনেক ইনফরমেশন দেওয়া আছে, এই এত ইনফরমেশন আপনাদের না জানলেও চলবে, শুধুমাত্র কোথায় কি বসানো আছে এখান থেকে কি পরিমাণ পাওয়া যায় এগুলো একবার জাস্ট গো থ্রু করতে পারেন। ওকে, আমাদের পদ্মা মাল্টিপারপাস ব্রিজ যেটা, ওইখানে কি সবাই কেউ খেয়াল করে দেখেছেন? দেখেন আমি একটা পিকচার কালেক্ট করেছিলাম, লাইট কি হিউজ পরিমাণে লাইট এখানে দেওয়া থাকে না? অ্যাপ্রক্সিমেটলি আমি স্টাডি করে যতটুকু দেখেছি যে 415 লাইটস। এই লাইটগুলো সব কোথা থেকে পাওয়ার দেওয়া হয়? বিভিন্ন যে সাবস্টেশনগুলো আছে সেখান থেকে হচ্ছে এই লাইটগুলোকে পাওয়ার দেওয়া হয়, রাইট? তো এখানেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে কনজাম্পশন হচ্ছে। তো আমরা যদি এখানে সোলার প্যানেলটাকে ইউজ করতে পারি, যে যতক্ষণ হলো দিনের বেলা সাফিসিয়েন্ট সানলাইট থাকবে ততক্ষণ এই লাইটগুলো জ্বলবে হচ্ছে সোলার পাওয়ার ইউজ করে, তাহলে কি সেক্ষেত্রে আমাদের হচ্ছে কনজাম্পশন গ্রিড থেকে কিছুটা কমানো সম্ভব না? তো এখানে এটাই বলা আছে যে ইমপ্লিমেন্টেশন অফ সোলার এনার্জি ইন পদ্মা ব্রিজ লাইটেনিং সিস্টেম। Podda multipurpose bridge marks an important milestone in independent Bangladesh story. The bridge is our pride, a symbol of our capacity, our strength and our dignity. 415 lights, that means the light are being powered by temporary substations and permanent ones will be set up soon. Solar energy offers advantage to conventional fossil fuel and other renewable energy systems. তো এই জিনিসগুলো আপনারা যখন নিজেরা প্রেজেন্টেশন দিবেন ওই সময় কাজে লাগবে, নর্মালি এক্সামে এইসব আসবে না। তখন হচ্ছে সোলার পাওয়ারের যদি আপনারা ফিউচার ইমপ্লিমেন্টেশন বা কোন কোন সেক্টরে ব্যবহার করলে এটা কাজে দিতে পারে এই ধরনের কিছু অ্যাড করতে চান, তখন এই ধরনের পয়েন্টগুলোকে ফোকাস করতে পারেন। যে পদ্মা ব্রিজের ক্ষেত্রে যে অ্যাপ্রক্সিমেটলি 415টা লাইট আছে, এগুলোকেও যদি আমরা সকালের দিকে দিনের বেলাতে সোলার পাওয়ার দিয়ে ইউজ করতে পারি তাহলে হচ্ছে কনজাম্পশন কিছুটা কমে আসে। গ্রাম অঞ্চলে যে ইউনিয়নে স্ট্রিট লাইটগুলো দিচ্ছে, হ্যাঁ স্ট্রিট লাইটগুলো সবই সোলার দিয়ে। বান্দরবনেও হচ্ছে আপনার ম্যাক্সিমাম বিভিন্ন বড় বড় যে হোটেলগুলো আছে সেখানেও পর্যন্ত সোলারটা ইউজ করা হয়, কিন্তু এটার সমস্যা হলো কি আপনার ওই যে রাতের দিকে এদের জন্য ইলেকট্রিসিটি থাকে না, হ্যাঁ স্টোরেজ ক্যাপাসিটিটা ওনাদের কম, যতটুকু মানে প্রোডাকশনে আসছে ওইটুকু হলো ব্যবহার হয়ে যাচ্ছে, যার জন্য স্টোরেজ ক্যাপাসিটি নাই। তো যার ফলে বান্দরবনের ওইদিকে রাতের দিকে আপনার ইলেকট্রিসিটি এরকমভাবে থাকে না, আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম। আবার যদি আপনি ডিভাইস অ্যাট আ টাইম মাল্টিপল ডিভাইস ইউজ করেন যেগুলোর কারেন্ট কনজাম্পশন বেশি, তখন আবার একটু সমস্যা হয়। অবশ্য আমি যেটা বলছি এটা আরো অনেক আগের কথা, হয়তো এখন আরো কিছুটা ইমপ্রুভ হইলো।
এইগুলো আসলে প্ল্যানিং করা দরকার, কারণ কি যেসব জায়গাতে আপনার পসিবল সেসব জায়গাগুলোতে যদি আমরা সোলার দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্যই কিন্তু ভালো, কারণ এগুলো সবই রিনিউয়েবল। সম্ভব, কিন্তু ব্যাটারি ব্যাংক যে কস্ট, এই কস্টটা কল্পনার বাইরে চলে যাবে, তা না হলে সম্ভব ছিল। স্টোরেজ সিস্টেমটা সেটাই তো বলতেছি, স্টোরেজ বলতে কি আপনি তো সোলারের স্টোরেজ কোথায়, সোলারের স্টোরেজ তো আমার ব্যাটারি ব্যাংক, স্টোরেজ দরকার না, ডিরেক্ট যতক্ষণ ফুললা একটা করা যায় আপনি যদি হাইব্রিড সিস্টেমে চান, দিনে তো দরকার নেই, দিনে তো দরকার নাই, এই জন্য এই জন্য স্টোরেজ লাগবে ভাই। যার কারণে আমার কিছু বিদেশ অ্যাসিডিক অ্যাসিড ব্যাটারি এগুলো অনেক স্টোরেজ দেয় না। আপনারা যেটা বলছেন ওইটারও একটা সলিউশন আছে। আমরা যদি হাইব্রিড সিস্টেমে যাই, যে হ্যাঁ, ধরেন হচ্ছে এর সাথে আমাদের সোলারটাও থাকলো, এর সাথে আমরা এসি পাওয়ারটাকেও কানেক্ট করলাম, দুইটাকে মিলে যদি একটা হাইব্রিড সিস্টেম করা যায় যে যতক্ষণ পর্যন্ত আপনার সাফিসিয়েন্ট সানলাইট থাকবে ততক্ষণ সোলার কাজ করবে, বাকি টাইমটা হলো আমরা যেরকম ভাবে আগে ইয়ে থেকে নিতাম ওইভাবে হচ্ছে কানেকশনটা বা পাওয়ারটা আসবে, তাহলে ঠিক আছে। যেমন এই ধরনের কিন্তু আমরা প্রজেক্টও করতে পারি, তাই না, যে হাইব্রিড সিস্টেম যেখানে আপনার সোলারের সাথে এসিটাকে মার্জ করা থাকবে, এখন এগুলো হচ্ছে না। সিনক্রোনাইজ করা। আমি আমাদের যে কাজে আমি 30 কিলো 35 কিলো ওয়াট এটা করছি, এগুলো যদি আমার করতে মেগাওয়াট পারেন সাবস্টেশন আছে, ওটা আবার অনুমোদিত পিডিবি করাই লাগে, 35 কিলো ওয়াটের আমি সোলার দিয়েছি হাইব্রিড। তাহলে আবার এই যে দেখেন আপনারা যে স্টোরেজের কথা বলছেন যে বা কস্টিংটা অনেক বেশি হয়, ওইটাও কিন্তু কস্টিং অনেক কমে আর যাবে। রাতে যখন আমার মনে করেন যে ইন্ডাস্ট্রি অফ, আমার তো লাইটিং সিস্টেমের দরকার, রাতে তো আমার সানলাইট নেই, যদি আমার ব্যাটারি চার্জিং ক্যাপাসিটি থাকতো তাহলে ওই যে আমি সারাদিনে অ্যাসিড করলাম এটা দিয়ে আমি রাত্রে আর এটা হচ্ছে ওয়ান গিগ সিস্টেম, কংক্রিট হাইব্রিড, এটা তিন রকম, ওয়ান গিগ আনলিমিটেড বুঝতে পারছি। আর এর সাথে অ্যাড করে এটা। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আমার দিনে তো কাজ হবে, আমি রিচার্জ করব। এটা হাইব্রিড সিস্টেমের। হ্যাঁ, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে সোলার পাওয়ার নিয়ে? নেক্সট হচ্ছে আমাদের উইন্ড পাওয়ার। উইন্ড পাওয়ারটা সম্পর্কে কেউ একটু বলতে পারবেন? এই অ্যানিমেশনটা দেখে কি মনে হচ্ছে? যেটা মাথায় আসে এক্সপ্লেইন করেন, সমস্যা নাই। বাতাসের মাধ্যমে বাতাসের ব্লেডের সাথে কাপলিং করা থেকে জেনারেটর করেছে আমাদের বাতাসের সাহায্যে যে ব্লেডগুলো আছে ওই ব্লেডগুলোকে ঘুরে, আর ওই ব্লেডের সাথে কোনটা কি কানেক্টেড থাকে? জেনারেটর ব্লেডের সাথে আমাদের হচ্ছে টারবাইন টারবাইন থাকে, very good. টারবাইন থাকে, টারবাইনের সাথে জেনারেটর। জেনারেটর থাকে, Exactly. এরপরে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল বিদ্যুৎ ট্রান্সমিশন। Okay. তাহলে এটা কি আমি এক্সপ্লেইন করে দিব নাকি লাগবে না? আপনি পড়েন, আমরা ডিপলি হয়তো আমাদের আরো কিছু জানা হবে, কিছু আমরা যেটা জানি না। আচ্ছা, এখানে হলো আমাদের দেখেন যে উইন্ড ফ্লোটা আছে, উইন্ড ফ্লোর যে রেটটা এটা কিন্তু অনেক বেশি লাগে, রাইট? একটা যখন আপনি ব্লেডগুলো রোটেট করাবেন, যদি কেউ ফিজিক্যালি কখনো দেখে থাকে তাহলে বুঝতে পারবেন যে ব্লেডগুলো কিন্তু এত ছোট না, অনেক বড় থাকে, অনেক হাই, রাইট? 200 ফিট তাহলে ওয়েটটা প্লাস এক্স্যাক্টলি, তাহলে ওই ব্লেডের হচ্ছে আপনার রোটেশনের জন্য অনেক বেশি উইন্ড লাগবে না। তাহলে when the wind blows through the blades of a turbine, the turbine rotates to run a generator to produce electricity. The electricity flows down through the cable attached to the turbine tower. This cable is also interconnected with cables from other wind turbines in the wind farm. তো এই উইন্ড ফার্মগুলো বা উইন্ড টারবাইনগুলো আপনার এমন জায়গায় লোকেটেড থাকে যে যেখানে হচ্ছে আমার আশেপাশে কোনো জনবহুল বা বাসাবাড়ি থাকবে না, প্লাস হলো বাতাসটা সাফিসিয়েন্ট থাকবে, যে পরিমাণ বাতাস এসে এই ব্লেডগুলোকে আপনার মুভ করাতে সক্ষম হবে। ওকে, তাহলে হাউ ডাজ দ্য উইন্ড এনার্জি অ্যাকচুয়ালি ওয়ার্কস? উইন্ড ব্লোজ পাস্ট টারবাইনস রোটেটিং দেয়ার ব্লেডস। দ্য কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার্ড ইনটু মেকানিক্যাল এনার্জি। তো আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে কি জানি? Energy can neither be created nor be destroyed. It can only transfer from one to another. অর্থাৎ যে এনার্জিগুলো আছে এটাকে আমরা সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না, শুধু একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারবো। যেমন মেকানিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করতে পারি, অথবা হচ্ছে ভাইস ভার্সা, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল কিংবা কেমিক্যাল, এরকম হবে। Then transformer converts electricity to appropriate voltage. Electricity can then be stored to transported to the grid for further distribution. আচ্ছা, এখানে যে ছোট ছোট করে বক্সগুলো দেওয়া আছে, এই বক্সের মাধ্যমে অ্যানিমেশন দিয়ে টোটাল উইন্ড এনার্জির যে ওয়ার্কিং প্রিন্সিপালটা এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তো আপনাদের জন্য হয়তো সুবিধা হবে এগুলো একটু মাথায় রাখতে, কারণ ভিজুয়ালাইজেশন থাকলে পড়াটা মনে থাকবে। ঠিক আছে, আমার কোর্সে কিছু মুখস্থ করে লিখতে হবে না,
কনসেপ্ট ক্লিয়ার না একটু যদি লিখতে পারেন তাহলে চলবে। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে উইন্ড পাওয়ারের বা উইন্ডের কোন কোন জায়গায় কতটুকু ক্যাপাসিটি আছে বা কি ধরনের উইন্ড ফ্লো হয় এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়া। দেন বাংলাদেশের যে লোকেশন, এই লোকেশন ওয়াইজ হলো এটা আদৌ উইন্ডের জন্য কতটুকু আমাদের উপযোগী বা কোন সাইডে, অর্থাৎ বাংলাদেশের যে 20 ডিগ্রি 30 মিনিট থেকে 26 ডিগ্রি 38 নর্থ ল্যাটিটিউড অ্যান্ড 88.04 টু 92 ডিগ্রি 44 মিনিট ইস্ট লংগিটিউড, এই ক্ষেত্রে হচ্ছে উইন্ড প্রোফাইলটা বা আমাদের উইন্ড মানে পাওয়ার প্ল্যান্ট যদি আমরা বসাই তাহলে মোটামুটি এটার জন্য অ্যাপ্লিকেবল। আর যে গ্রাফগুলো শো করা আছে এই গ্রাফ অনুযায়ী হচ্ছে কোথাকার উইন্ড স্পিড কি পরিমাণ এটা দেখালো। তো এই গ্রাফের থেকে মোটামুটি যেটা বোঝা যায় যে যশোরের জন্য আমাদের উইন্ড স্পিডটা একটু হাই থাকে, বাট এটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল একটা পেপার থেকে আমি এই কার্ভটাকে কালেক্ট করেছিলাম। তো তাদের মনে হয় সার্ভে করে ডেটাগুলো নেওয়া, কিন্তু তারপরও একটা কনফ্লিক্ট এখানে আছে যে যশোরের উইন্ড স্পিড কিন্তু এত বেশিও না, বুঝতে পারছেন? তো গ্রাফটা হয়তো তাদের কাছ থেকে বা এই পার্সপেক্টিভে ঠিকই আছে, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে যশোরেও যে উইন্ড স্পিড আছে ওইটা দিয়ে একটা টারবাইন ব্লেড আসলে রোটেট করানো পসিবল না। একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটা সবাই একটু খাতায় লিখে রাখতে পারেন, শর্ট কোয়েশ্চেন বা শর্ট ম্যাথ একটা আসতে পারে। যে এখান থেকে আমরা যদি উইন্ড পাওয়ারটা ক্যালকুলেট করতে চাই, অথবা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার ভেলোসিটি দেওয়া আছে বা আপনাদের হচ্ছে পি যেটা অর্থাৎ পাওয়ার দেওয়া, এটার ক্যালকুলেশনটা কেমন কি হবে বা পাওয়ারটা ক্যালকুলেট করতে বলে, তখন ফর্মুলাটা হলো P is equal to half into rho multiplied by A into VQ। হ্যাঁ শিওর। P সমান half multiplied by rho into A into VQ, আর পাওয়ার যেহেতু এটার ইউনিট হবে হচ্ছে ওয়াট। এই ছোটখাটো ফর্মুলাগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ফাইনাল ইয়ারের প্রজেক্ট করতে চান, রো ডেনসিটি ঘনত্ব, যেটা ঘনত্বকে হচ্ছে রো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অনেক সময় ভাইভাতেও কিন্তু এগুলো কোয়েশ্চেন করা হয়, পরীক্ষায় যে আসবে নট নেসেসারি। যেমন হচ্ছে আমাদের মাস্টার্সের একটা পোস্টার প্রেজেন্টেশন ছিল MIST-তে, তো ওইখানে যেই কাজটা করা হলো মানে ওইটার আমরা থিওরিটা সবাই জানি, বাট ইকুয়েশন দিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল। তো ওই মুহূর্তে আসলে ইকুয়েশনটা আমার মাথায় ছিল না, আলফা বিটা গ্যামা রে কতটুকু কোনটা ভেদ করে যেতে পারে, এগুলো আমরা একটা থিওরি করি না যে কোনটা হচ্ছে শুধু পেপার পাস করে যেতে পারবে, কোনটা হচ্ছে যে হাত বাই টাইপের গুলা, কোনটা মেটাল পাস করে যায়, এরকম ধরনের আপনার কে কোনটা পাস করতে পারে এগুলো সম্পর্কে আমরা থিওরিটা জেনে রাখি। তো আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে এটা যে পাস করতে পারবে না বা পারবে, এটার কি কোনো ইকুয়েশন জানা আছে কিনা। তো আমার যেহেতু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যালের, এটা নিউক্লিয়ারে এখন এমএসসি করছি, তো আমার এই নিউক্লিয়ারের রেডিয়েশনের এত ডিটেলসটা আসলে আমি জানা নাই। তো যার জন্য আমি স্যারকে বলছিলাম যে স্যার ইকুয়েশন জানি না, বাট হচ্ছে বেসিক যে এক্সপ্লেনেশনটা ওইটা দিতে পারবো। তো স্যার বলছিলেন যে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড কোনটা, ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল, এগুলো ম্যাটার করে না, যেহেতু নিউক্লিয়ারে পড়তে গিয়েছি। তো প্রত্যেকটা জিনিস যেগুলো স্লাইডে থাকবে বা এরকম ওগুলার ইকুয়েশনটা জেনে রাখতে। তো এই কথাটা এই কারণেই বললাম যে ধরেন আপনারা ফাইনাল ইয়ারে একটা প্রজেক্ট করলেন, ওইটার মধ্যে কোনোভাবে রিনিউয়েবল কিংবা উইন্ড রিলেটেড কিছু একটা আছে, তখন আপনাকে কোয়েশ্চেন করা হতেই পারে যে উইন্ড পাওয়ারের যে ক্যাপাসিটিটা বা উইন্ড পাওয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি যেগুলোর ইকুয়েশন জানা সম্ভব সব কিন্তু আপনিও জানতে পারবেন না, যেগুলোর ইকুয়েশন আছে বা জানা পসিবল ওগুলো একটু মাথায় রাখবেন। উইন্ডের ক্ষেত্রে আমাদের P is equal to half rho A multiplied by VQ, অর্থাৎ আমরা যদি ডেনসিটি কে এরিয়া আর ভলিউমের যে কিউবিক ভলিউম এটা দিয়ে গুণ করি, এর সাথে হাফ মাল্টিপ্লাই করলে টোটাল পাওয়ারটাকে পাওয়া যাবে। আচ্ছা, এই ম্যাপিং এর মাধ্যমে উইন্ড রিসোর্স ম্যাপ, বেসিক্যালি এটা বাংলাদেশে কি পরিমাণে উইন্ড আছে, কোন রেজিয়নে কতটুকু, সেগুলো এখানে দেখানো হয়েছে। কক্সবাজার, পতেঙ্গা, টেকনাফ, কুতুবদিয়া,
Chorfashan, Kuakata and other coastal areas of Bangladesh have better prospects of harnessing wind energy than other areas of the country. তো এগুলো একটু মাথায় রাখবেন যে কক্সবাজার, পতেঙ্গা, টেকনাফ, কুতুবদিয়া, চরফ্যাশন, কুয়াকাটা আর আদার যে কোস্টাল এরিয়াগুলো আছে এগুলো আপনাদের উইন্ড পাওয়ার বা উইন্ড রিসোর্সের জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। উইন্ড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হাইড্রোটাকে এখন শুরু করব। হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে আমাদের নাম্বার 1 যেটা মাথায় রাখতে হবে, এমন জায়গায় আমাদেরকে এই ড্যামটাকে রাখা লাগবে বা কনস্ট্রাকশনটা করা লাগবে যেখানে হচ্ছে আমাদের প্রপার ওয়াটার হেড আছে। ওকে, তো এই অ্যানিমেশনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে যে দেখেন এখান থেকে যদি পানির যে স্রোতটা বা যে ফ্লোটা এটা কি একটা টারবাইন ব্লেড রোটেট করার জন্য সাফিসিয়েন্ট, রাইট? কিন্তু যদি এরকম ধরনের অল্প অল্প স্রোতে থাকে সেগুলোর ক্ষেত্রে কি হবে? অল্প হলে আপনার হবে না। তাহলে জেনারেলি কনস্ট্রাক্টেড ইন হিলি এরিয়াস ইন দ্য ওয়ে, কেউ কিছু বলবে? In the way of the river in hilly areas an artificial dam is constructed to create required water head. Hilly area যদি থাকে যেখানে আপনার প্রপার ওয়াটার হেড পাওয়া যাবে না সেখানে তাহলে আবার আর্টিফিশিয়াল ওয়েতে ক্রিয়েট করতে হবে। এই অ্যানিমেশনে একদম আপনার A to Z কিভাবে কি কাজ করে টোটালটা দেখানো আছে। যে ওয়াটার হেড থেকে যখন পানিটা এসে আমাদের টারবাইন ব্লেডে ধাক্কা দিচ্ছে তখন টারবাইন ব্লেডটা হলো রোটেট করে, তাই না? ব্লেডের রোটেশনের পরে ওটার সাথে হচ্ছে আমাদের বাকি যেগুলো আছে অর্থাৎ জেনারেটর বা এগুলো কানেক্টেড থাকে, দেন ফাইনালি যে ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে। From this dam, water is allowed to fall toward downstream in a controlled way to turbine blades. আর এটা টোটালটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। সবার কি ওয়ার্কিং প্রিন্সিপালটা জানা আছে কিভাবে কাজ করে? আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন? এই ব্লক ডায়াগ্রামটা প্রথমে আমি বোঝাই দিই তারপরে ওইটা করছি, ঠিক আছে? এখানে দেখেন ব্লক ডায়াগ্রামের কিভাবে বলা আসছে পটেনশিয়াল এনার্জি দ্যাট মিন্স স্টোরড ইন দ্য ড্যাম ওইটা কনভার্ট হচ্ছে কিসে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কোথা থেকে পাওয়া যায়? ওয়াটার ফলিং ফ্রম দ্য হাইট, দেন ওইটা কনভার্ট হবে হলো মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল থেকে হচ্ছে আমাদের ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জি। এই ব্লক ডায়াগ্রামটা সবাই একটু কাইন্ডলি মাথায় রাখবেন যে এট ফার্স্ট হলো পটেনশিয়াল এনার্জি, দেন কাইনেটিক, মেকানিক্যাল, তারপরে যে ইলেকট্রিক্যাল। মেকানিক্যাল পার্টে কোনটা থাকছে? টারবাইন। ইলেকট্রিক্যাল পাওয়ারে থাকে হচ্ছে জেনারেটরটা। তাহলে হাইড্রো পাওয়ার প্ল্যান্টস ক্যাপচার দ্য এনার্জি অফ ফলিং ওয়াটার টু জেনারেট ইলেকট্রিসিটি। Then number 2, the turbine converts the kinetic energy of falling water into mechanical energy. পরীক্ষার সময় আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন ফাইন, কিন্তু এই কনসেপ্টগুলো যাতে ভুল না হয়। যে আমার টারবাইনটা কি করলো? টারবাইন কনভার্টস দ্য কাইনেটিক এনার্জি অফ ফলিং ওয়াটার ইনটু মেকানিক্যাল এনার্জি। এটা সবাই বুঝতে পারবে। এক্স্যাক্টলি, তারপরে কি কে কোন কাজটা করছে। যেমন আপনি টারবাইন আর জেনারেটরের কাজ যদি অপোজিট করে ফেলেন তাহলে কিন্তু হবে না। আর জেনারেটরটা কি করে? জেনারেটর কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ফ্রম দ্য টারবাইন টু ইলেকট্রিক্যাল এনার্জি। জেনারেটরটা হচ্ছে আমার মেকানিক্যাল এনার্জি যেটা পাওয়া যাচ্ছে টারবাইন থেকে ওইটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে দেয়। সো এই তিনটা পয়েন্ট সবাই একটু কষ্ট করে খাতায় লিখে রাখেন। এই তিনটা পয়েন্ট জানলে এটা এক্সপ্লেন করতে কোনো সমস্যা হবে না। Hydro power plant capture the energy of falling water to generate electricity. Important point হচ্ছে turbine converts the kinetic energy of falling water into mechanical energy, and finally generator converts the mechanical energy from the turbine into electrical energy. আর এটা মনে রাখার জন্য আপনাদেরকে এখানে একটা ব্লক ডায়াগ্রামও দেখানো আছে, এটা মনে রাখলে হবে। আমি এটা না পিডিএফ আকারে না স্লাইড আকারে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো, কারণ পিডিএফ দিলে এই অ্যানিমেশনগুলো থাকবে না। বুঝতে পেরেছেন? আপনারা পাওয়ার পয়েন্টে ডাউনলোড করে নিন, তাহলে অ্যানিমেশনও দেখতে পারবেন।
স্লাইডে আপলোড করে দিব। আপনার পোর্টালে দিলে তো আপনার পিডিএফ করে দিতে হবে, পোর্টালে আমি পিডিএফ আকারে দিব আর হোয়াটসঅ্যাপে হচ্ছে এই স্লাইড আকারে পাওয়ার পয়েন্টে দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা সোলারের আরও কিছু যে পিভি কার্ড যেগুলো আছে, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং, পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সিস্টেম, এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আপনাদের এক্সামের জন্য ওগুলো ওই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। কিছু বলছেন? লেখা হয়েছে সবার? আপনাদের কি এখন আরো ক্লাস আছে? শেষ একটা ছিল, এটা তুলে নিয়েছি। এখানে হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা কোথায় আছে এই সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া দেওয়া। যেমন দেখেন কাপ্তায় হচ্ছে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এই একটাই আছে বাংলাদেশে, আর এখান থেকে জেনারেশন কতটুকু কি হচ্ছে এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? নেক্সট হলো একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টে বেসিক্যালি হলো পটেনশিয়াল অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কতটুকু কি কিলোওয়াট আমরা পেতে পারি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের পসিবল কিছু লোকেশন দেওয়া। তো এই লোকেশন আপনাদের মুখস্থ করতে হবে না, শুধু একটু জেনে রাখবেন। আর যদি কেউ হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে পিকো হাইড্রো নিয়ে কাজ করেন, তারা অবশ্যই এই স্লাইডটা অ্যাড করবে নিজেদের ক্ষেত্রে। যে আমাদের যে বাংলাদেশে চিটাগাংয়ে ফরেস্ট লেক, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন যে এরিয়াগুলো আছে চিটাগাংয়ে হিল ট্র্যাকে বা দিনাজপুর, রংপুর, এসবের কোন কোন লোকেশনে আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা বসাতে পারি আর ওইখান থেকে কি পরিমাণ জেনারেশন হতে পারে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আপাতত নিউক্লিয়ার ফিশনের এদিকে আমরা না যাই, এই পর্যন্তই রাখি। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? টিভি না থাকে ভাবছিলাম যে ক্লাসটা মনে হয় হবে না ঠিক মতো, তারপরেও মোটামুটি যতটুকু পারা যায় চেষ্টা করছি। তো সবাইকে বুঝতে পেরেছেন? বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আশা করি টিভি এসে পড়বে, এখন নিয়ে গেছে কেন এটাই বুঝতে পারছি না, হয়তো কোনো সমস্যা আমাদের যে কোর্সটা করতেছি এই কোর্সটাতে আমাদের বাস্তবতা কি রিনিউয়েবল এনার্জি দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের কি প্রসেস যেটা আছে সেটা এটা একটা তো নিউট্রিশন রিনিউয়েবল না, রিনিউয়েবল এনার্জি আমরা কাপ্তাই লেক সম্পর্কে জানি, বাংলা জানি, কিন্তু আমাদের এটা কি আমরা রিনিউয়েবল করতে পারবো সেটা আমাদের এখানে। আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের যেগুলো অলরেডি স্টাবলিশ, অর্থাৎ যেমন হলে যে কাপ্তায় একটা আছে, বা আমাদের হলো সোলার প্যানেলটাও কিন্তু এখন অনেক জায়গায় বসানো আছে। যেমন ওই যে একটু আগে বললাম যে বান্দরবনের পুরাটা রিসেন্ট এটাতে কভার করা। তো এই কোর্সটা করে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে যেগুলো অলরেডি স্টাবলিশড আছে ওইটা বাদেও তো আমরা এনার্জিগুলোকে ইউজ করতে পারি, তাই না? যেমন হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে আমরা বলতেছি যে একটু সাফিসিয়েন্ট হেড না পাইলে বা ওইখানে ওয়াটার ফ্লো বেশি না থাকলে আমরা বসাতে পারবো না। কিন্তু এখন কি বুঝলাম যে যেহেতু এটা একটা রিভারাইন কান্ট্রি, সো আমাদের হচ্ছে ওয়াটার হেড এত বেশি না থেকে যদি একটু কমও থাকে তাহলে আমরা মিনি হাইড্রো, পিকো হাইড্রো এগুলোর দিকে সুইচ করতে পারছি, তাই না? আমি ওটাই বলছি, তো আমাদের রিনিউয়েবল এনার্জি হচ্ছে যে সাবজেক্টটা যদি আমরা হাইড্রো পাওয়ার আছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আমরা একটা জানি, সেই ক্ষেত্রে এখন আমাদের যে এটা হাইট মনে এটা দেওয়া আছে যে একটা হাইট এটা ধরতে হবে, তারপর স্টক থাকতে হবে, ড্যাম থাকতে হবে, তারপর তোমার আমাদের গেমবার থাকতে হবে, তারপর কিন্তু আমাদের যদি এখন হাইটটা কম থাকে সেক্ষেত্রে
এক্সটেন্ডেড। হ্যাঁ, আবার এই যে নিউক্লিয়ারের কথা যে বললাম, এখনো পর্যন্ত নিউক্লিয়ারটা হলো নন ফিডেবল হিসেবে ইউজ করা হয়, কারণ যে ওই আপনাদের হচ্ছে ইউরেনিয়াম যেটা আছে, ইউরেনিয়াম 235 বেসিক্যালি ওইটার ফুয়েল হিসেবে ইউজ করা হয়। তো ওই ইউরেনিয়াম 235 ফিশনের মাধ্যমে স্প্লিট করে দেন ওইটা একটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কন্টিনিউ হয়, যদিও লঙ্গার প্রসেস, আমি শর্ট বললাম। তো ভবিষ্যতে রিনিউয়েবলের মধ্যে পড়বে আর কি। ভবিষ্যতে এটা রিনিউয়েবলের মধ্যে পড়বে। এইগুলোই হচ্ছে আমাদের এই টপিকে বা সাবজেক্টের মধ্যে আমাদের দেখা যাচ্ছে একবার হচ্ছে যদি আমরা পারমানেন্টে যেটা আমরা বলতেছি ওটা যদি আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে যদি আমরা একবার জ্বালানি করি কয়েক বছর আমরা হচ্ছে সেটার উপর হচ্ছে আমাদের আর কোনো থাকবে না, আমরা জ্বালানি ব্যয় করতে হবে না। সেক্ষেত্রে এখন আমাদের এইটা কাজটা হবে কি, মানে এখন যে কাজটা চলতেছে কোর্সটা, এই কোর্সটার আমাদের কাজটা কিন্তু ওইটা নিয়ে আমরা শুধু কাজ ওইটা নিয়েই কাজ না। ধরেন আপনার ইউরেনিয়ামের রিপ্লেসমেন্টে আপনি প্লুটোনিয়ামটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার কিছু রিঅ্যাকশন লাগবে। ইউরেনিয়াম যেমন ডিরেক্ট আপনার নিউট্রনের সাথে বম্বার্ড করার পরে ফিশন রিঅ্যাকশনে হচ্ছে, কিন্তু আপনি যখন প্লুটোনিয়ামে নেবেন তখন ডিরেক্ট এরকম নিউট্রনের বম্বার্ড করে হয়ে যাবে তা না, বেটা এমিশন বা বেটা রেডিয়েশন এই জিনিসগুলো আবার ইনক্লুড করতে হয়। ওটা তো বিশাল বিক্রি। হ্যাঁ, ওইটা একটু ওটা এক্সটেন্ডেড বইতে যেমন মাধ্যমে আমাদের সোলার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সোলারটা নিয়েও জানলাম। তো সোলারটা আমাদের হচ্ছে এখন আমরা সোলার নিয়ে কি করবো, কিন্তু আমরা কোর্সটা করলাম যে একটু আগে আমরা সোলারের নিয়ে যে কাজটা করতে পারেন, ধরেন যেসব জায়গাগুলোতে হলো আপনার সোলারটা নাই, কিংবা আরেকটাও যেটা করা যায় যে আমরা হাইব্রিডের যে সিস্টেমটার কথা চিন্তা যেমন করছি। আমার থানাতে এখন হচ্ছে বেক্সিম একটা প্রায় 210 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করতেছে বেক্সিম কোম্পানি। তো আপনার এই যে এটা যেমন একটা বলতেছে, আমরা তো জানি এটা হলো এখন ওদের ওরা যদি এখন কি নতুন করে কোনো কিছু করছে, আমাদের কথা হচ্ছে এটা অনেক আগ থেকে একটা সাবজেক্ট টাইম নিয়ে। আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ধরেন আপনার হাইব্রিড সিস্টেম যেটা আছে, হাইব্রিড সিস্টেমে যাওয়া যায় না, কারণ নর্মালি হলো আপনার যেসব রেজিওগুলোতে ইউজ করা হয় আইদার গ্রিড থেকে সাপ্লাই